আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের জাতীয় নির্বাচন যতই এগিয়ে আসছে, আর মাত্র ১ মাস আছে। আজকে জানুয়ারি ১২ তারিখ, ফেব্রুয়ারি ১২ তারিখে নির্বাচন হবে। এই ১ মাস আগে এসে আমরা নির্বাচন নিয়ে নানা ধরনের দৃশ্য দেখছি। কেউ বলছেন নির্বাচনের যে উত্তাপ, সেই উত্তাপটা তারা টের পাচ্ছেন না। আবার কেউ বলছেন যে নির্বাচন নিয়ে এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আপনারা কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা আমি বলতে পারবো না। আমি নিজে মাঝে মাঝে মনে হয় দেখছি, আর মাঝে মাঝে মনে হয় নির্বাচন বোধহয় হয়ে যাবে। আমি দু একটা ঘটনা বলি, তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে। এবারে নির্বাচন কিন্তু আগের যে কোনো নির্বাচনের চেয়ে একটা ভিন্ন নির্বাচন। ভিন্ন এই কারণে যে আওয়ামী লীগ নির্বাচনে নেই, এটাই যে কারণ তা কিন্তু নয়। এটা একটা বড় কারণ, কিন্তু অন্য একটা কারণ। সেই কারণটা হলো এবার আসলে একটা নির্বাচনের দিনেই দুটো নির্বাচন হবে, দুটো ভোট হবে। আরেকটা ভোট কি হবে? ওটা হলো গণভোট হবে। সরকার একটা গণভোটের আয়োজন করেছে, জুলাই সনদ নিয়ে গণভোট। আপনি জুলাই সনদকে সমর্থন করেন কি করেন না, এটা নিয়ে গণভোট। এখন জুলাই সনদটা কি? জুলাই সনদ কি একটা বিষয় নাকি অনেকগুলি বিষয়? আমি যদি বলি আমি জুলাই সনদকে সমর্থন করি, তাহলে আমি কি কি পাবো তা কি আপনি জানেন? জানেন না, জানা সম্ভব না আসলে। কারণ ডিটেল জানাটা কারো পক্ষেই এতগুলি বিষয়, এতগুলি পয়েন্ট জানা সম্ভব না। আমি এই জন্যই ঠিক করেছি জুলাই সনদের বিষয়টা নিয়ে আমি কাল পরশু একটা ডিটেল অনুষ্ঠান করব, যে জুলাই সনদে আসলে কি আছে। কারণ অনেক ব্যক্তিকে আমি দেখছি যে যারা নাকি জুলাই সনদ করলে কি পাবেন, এটা পাবেন, ওটা পাবেন, ওটা পাবেন, কিন্তু ওইটা পেতে যে আর কি কি পাবো সেটা নিয়ে আর আলোচনা করছি না। একটা তার মতো করে সে আলোচনা করছি। কাজে আমিও আমার মতো করে করব, কিন্তু তবু সেই বিষয়টা নিয়ে আরেকটু ডিটেল আমি আপনাদের সঙ্গে কালকে আলাপ করব। কিন্তু এখন আমি জাস্ট একটু টাচ করে যাবো এই কারণে যে জুলাই সনদটা কিন্তু একটা বড় ইস্যু। জুলাই সনদে কোন পলিটিক্যাল পার্টি কি ভাবছে কি না ভাবছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেই ভোটে ভোটারদের পার্টিসিপেশন কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে। ভোটারদের কোন দিকে ভোট দিতে হবে এটা যারা আয়োজন করছে তারাও বলে দিচ্ছে। যেমন সরকার বলছে ভোটারদেরকে হা ভোট দিতে হবে, সরকারের বিভিন্ন সংস্থা বলছে ভোটারকে হা ভোট দিতে হবে। আজকে একটা ঘটনা আমাকে আসলে একটু অবাকই করেছে। সেটা হলো আজকে দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা অর্ডার দেওয়া হয়েছে বিভিন্ন তফসিলি ব্যাংকে, এবং তারা বলেছে এই সবগুলো ব্যাংক হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে হবে। ব্যাংকে যত লোক যাবে, যত লোক ঢুকবে, ঢুকেই তারা ব্যাংকে দেখবে যে আপনারা হা ভোট দেন, এই কথা ব্যাংক আপনাদেরকে বলছে। আমার প্রশ্ন হচ্ছে, এটা কি ব্যাংক বলতে পারে? এবং এই প্রচারণা চালাতে যে খরচটা হবে, সেই খরচটা কোথেকে করবে? যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, CSR একটা তহবিল আছে, যে এই কর্পোরেট ব্যাংকগুলোর একটা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, সমাজের জন্য তারা কিছু কাজ করবে, এরকম একটা নির্দেশনা আছে। তো এইটা হলো সেই সমাজের কাজ, যে একটা পার্টিকুলার সিদ্ধান্তের ব্যাপারে আপনাকে প্রচারণা চালানো, যে আপনি হা ভোট দেন। এটা কি ঠিক হলো? যদি ধরা যাক ওরা হা ভোটের জন্য অনেক টাকা খরচ করলো, ধরা যাক 10 টাকা খরচ করলো, পরে দেখা গেলো না ভোট জয়যুক্ত হয়েছে, তাহলে কি দাঁড়ালো? যে এই দেশের ম্যাক্সিমাম মানুষ চায় যে না হোক। তাহলে এরা যে প্রচারণাটা চালালো, সেই প্রচারণাটা একটা ভুল জায়গায় চালিয়েছে। তো ভুল জায়গায় প্রচারণা চালানোর জন্য তাদেরকে এখতিয়ার কে দিয়েছে? তারা বলতে পারে আপনারা ভোট দিন, তারা বলতে পারে আপনারা গণভোটে অংশ নিন, হা অথবা না আপনার ইচ্ছা। কিন্তু ব্যাংকগুলো বলে দিচ্ছে না, আপনারা হা ভোট দিন। এটা কি ব্যাংক পারে? বাংলাদেশ ব্যাংক কি ব্যাংকগুলোকে এ ধরনের নির্দেশনা দিতে পারে? এটা নিয়ে আমার কিন্তু সন্দেহ আছে। আমি মনে করি ব্যাংকগুলো এটা পারে না। এভাবে আপনি নির্দেশ দিতে পারেন না, আপনি প্রচারণা চালাতে পারেন না যে আপনি হা ভোট দিন। আমি যদি জিজ্ঞাসা করি কেন হা ভোট দেবো, আপনি আমাকে ব্যাখ্যা করতে পারবেন? আমি ব্যাংকারদের বলবো, ব্যাংক বিভিন্ন কর্তৃপক্ষকে বলবো, আমি আগামীকালকে যে আগামীকাল আমি করতে চাচ্ছি, আগামীকাল অথবা পরশু দিন আমি হা ভোট এবং না ভোট নিয়ে আলোচনা করব। আমি যে প্রশ্নগুলি করি সেগুলি জবাব যদি পারেন দিয়ে দেখবার আপনারা। যাই হোক, এখন আমি অন্য প্রসঙ্গে যাই। কেন আমার এই নির্বাচন নিয়ে সন্দেহ আসছে? দেখুন, এর মধ্যে একটা ঘটনা ঘটেছে। গত 4 জানুয়ারি একটা রিট হয়েছিল আদালতে। সেই রিটটা হলো
যে দুটো পার্টির অংশগ্রহণ নিয়ে তারা আপত্তি তুলেছিল। সে পার্টিগুলি কি? একটা হলো জাতীয় পার্টি, আর একটা হলো এনডিএফ। এনডিএফটা কি? এনডিএফ হলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, মানে কয়েকটা পার্টি মিলে একটা ফ্রন্ট করা হয়েছে। সে পার্টিগুলিতে কি কি আছে? জাতীয় পার্টির একাংশ, এই যে আপনার এই আনিসুল ইসলাম মাহমুদ, তারপরে চুন্নু সাহেব, তারপরে হাওলাদার সাহেব, কাজী ফিরোজ রশিদ, মানে জাতীয় পার্টি থেকে কয়েকজন নেতা এখানে এসে একটা জাতীয় পার্টির একাংশ, তার সঙ্গে আপনার জেপি যেটা ছিল, আনোয়ার হোসেন মঞ্জুর যে পার্টি জেপি, জাতীয় পার্টি জেপি যেটাকে বলা হতো, সেই পার্টি, এরা আরও কয়েকটা দল মিলে একটা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট তারা করেছে, সংক্ষেপে এনডিএফ। তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে এবং জাতীয় পার্টি নিজেরাও লাঙ্গল মার্কা নিয়ে অংশ নিচ্ছে। 4 জানুয়ারির ওই রিটটাতে রিট করেন জনৈক আবদুল্লাহ আল মাহমুদ, উনি ভোলার লোক সম্ভবত। উনি রিট করে এবং উনি রিটে নিজেকে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সক্রিয় ভূমিকা পালনকারী হিসেবে নিজেকে উল্লেখ করেন এবং উল্লেখ করে উনি এই রিটটা করেন যে এই বক্তব্য যে সরকার 12ই মে তারিখে যে প্রজ্ঞাপনটা জারি করেছিল 2025-এর 12 মে, সেখানে সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল যে আওয়ামী লীগ এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন, এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছিল। এবং এই যে স্থগিতাদেশ ছিল, সেই কারণেই কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। রিটে ওনারা বলেছেন যে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে এই দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয়। এবং তারা বলতে চেয়েছিল যে এই দলগুলো আসলে আওয়ামী লীগেরই সহযোগী সংগঠন অথবা ভ্রাতৃপ্রতিম সংগঠন। এই হলো তাদের যুক্তি। এই যুক্তি নিয়ে তারা উচ্চ আদালতে গিয়েছিল এবং আদালতে যাওয়ার পর আদালত কিন্তু এই এই যে রিট আবেদন ছিল, সেই আবেদনটা নিয়ে তারা আলোচনা করেছে এবং তারা একটা রুল দিয়েছে। রুলটা দিয়েছে তারা কাদেরকে? যে সরকারকে, নির্বাচন কমিশনকে, সবাইকে বলছে যে তারা কেন নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না অথবা পারবে, এই ব্যাপারে যেন তাদেরকে 2 সপ্তাহের মধ্যে একটা জবাব দেয়। আদালত এই জবাবটা চেয়েছে কার কাছে? চেয়েছে নির্বাচন কমিশন, সরকার, এনডিএফ এবং জাতীয় পার্টির কাছে। এবং সেই সঙ্গে বলতে চেয়েছে যে তাদের মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না সেটাও যেন জানানো হয়। এই আদালত রুলটা দিয়েছে গতকালকে, মানে 11ই জানুয়ারি। এখন 11 জানুয়ারি যদি এই রুলটা দিয়ে থাকে, 2 সপ্তাহ মানে 11 থেকে আরও আপনি 14 দিন যোগ করেন, তাহলে 25 তারিখের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ধরলাম 25 তারিখে তারা জবাব দিল। জবাব দেওয়ার পর আদালত যদি বলে তাদের বাতিল করতে হবে। কিন্তু এরই মধ্যে এই জাতীয় পার্টি এবং এনডিএফ তারা তো তাদের মনোনয়নপত্র ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই মনোনয়নপত্র গ্রহণও করেছে, বাতিল কিন্তু করেনি অনেকেরটাই। এর মধ্যে জাতীয় পার্টি প্রায় 243 আসনে তাদের মনোনয়ন ঘোষণা করেছে, এনডিএফ ঘোষণা করেছে 120 জন প্রার্থীর পক্ষে তারা প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এদের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা পাওয়া যায়নি। যদি পাওয়া গেলে হয়তো এর মধ্যে 4-5 জন, 10-12 জন বাদ পড়তে পারে, বাকিরা সবাই বৈধ প্রার্থী হিসেবে থেকে যেতে পারে। 21 তারিখের পরে তারা হয়তো প্রতীকও পেয়ে যাবে। তো প্রতীক প্রাপ্তির পর যদি হাইকোর্ট বলে না এদের মনোনয়ন বৈধ নয় অথবা এদের নির্বাচন করতে দেওয়া উচিত না, তাহলে নির্বাচনটার মধ্যে কি একটা অচল অবস্থা তৈরি হবে না? তখন যদি তারা বলার পর যদি আবার এই লোকগুলি আবার আপিল করে এবং সেখানে যদি তারা এই নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ চায়, তাহলে তো পুরো নির্বাচনটাই তো একটা ঝামেলা পড়ে যেতে পারে। নির্বাচন তো স্থগিত হয়ে যেতে পারে। যতদিন এই সমস্যার সমাধান না হবে ততদিন নির্বাচন স্থগিত হতেও পারে। আমি জানি না কি হবে, আদালতের কথা তো বলতে পারবো না। তার মানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এক ধরনের আলোচনা হচ্ছে। ইন্টারেস্টিং বিষয় হলো এই যে মামলাটা, এই যে হাইকোর্টের কাছে যে রুল চাওয়া, এটা পক্ষে, এই রিটের পক্ষে আইনজীবী কে ছিলেন? আইনজীবীকে আপনারা মোটামুটি সবাই চেনেন। এই কারণে উনি একজন জামাতের, ওনার নাম হলো ASM শাহরিয়ার কবির। উনি নিজেকে জামাতের লোক হিসেবেই বলেন এবং উনি এমনও বলেছেন যে জামাতে ভোট দিলে নাকি বেহেশত পাওয়া যাবে, এই ধরনের কথা উনি বলেছেন। এবং জামাত কত ভালো দল এ সংক্রান্ত তার একদম স্পষ্ট উচ্চারণ, অনেক ভাষণ আছে।
তো জামাতের একজন আইনজীবী উনি এই মামলা করছেন এবং রুল পেয়েছেন। উনি বলেছেন আমরা যেভাবে চেয়েছি সেভাবেই রুল পেয়েছি। তো তার মানে উনি যা চাচ্ছিলেন তাই পেয়েছেন। এখন তাহলে যে নির্বাচন যদি আইনগতভাবে চলতে থাকে কি হবে আমি যদিও জানি না, তবু আমি ধারণা করি, আমি হাইপোথেটিক্যালি বলছি আর কি। ধরা যাক নির্বাচনটা স্থগিত হয়ে গেল, তাহলে তো ওনার কি তাহলে খুশি হওয়ার ব্যাপার আছে? ওনারও তো পার্টি আছে যারা নির্বাচন করছে। তাহলে এতদিন ধরে যে আলোচনা হচ্ছিল জামাত কোনো না কোনোভাবে নির্বাচনটা থামিয়ে দিতে চায়, নির্বাচনটা স্থগিত করতে চায়, তাদের আরও সময় দরকার এই ধরনের চায়, সেই ধারণাটাই কি মোটামুটি এক ধরনের বাস্তবতা পেতে যাচ্ছে? এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে। কিভাবে নির্বাচন হবে হবে না, এবং নির্বাচন আদৌ হবে কিনা, অথবা নির্বাচন আরও পিছিয়ে যাবে কিনা, এই প্রসঙ্গগুলি এখন নির্বাচনের যখন মাত্র আর 1 মাস বাকি আছে তখন কিন্তু আলোচনায় আসছে। প্রিয় দর্শক, এটা কিন্তু একটা আলোচনার বিষয়, আসলে আলোচনার বিষয় যে আসলে কি হতে যাচ্ছে। হবে নির্বাচন, নির্বাচন কিভাবে হবে, নির্বাচনের ফল কি হবে, কারা প্রতিদ্বন্দ্বিতা করবে, কারা ভালো করবে, কারা মন্দ করবে, সেই আলোচনাগুলি যেন এখনো ধীরে ধীরে একটু যেন আসতে শোনা যাচ্ছে। তার চেয়ে বড়ভাবে আলোচনা আসছে যে নির্বাচনটা আসলে কিভাবে হবে এবং এই নির্বাচন কি আদৌ হতে পারবে, জাতীয় পার্টি কি এই নির্বাচনে অংশ নিতে পারবে, অথবা এনডিএফ কি নির্বাচনে অংশ নিতে পারবে। যদি না পারে, তাহলে আগেই বলতেন। প্রার্থী ঘোষণা করার পর তারপর কি এই ধরনের আদালতের মাধ্যমে নির্বাচনের উপর কোনো ধরনের স্থগিতাদেশ আসতে পারে? এর সব কিছুই হতে পারে, আবার হয়তো কোনোটাই নাও হতে পারে, কিন্তু সুনিশ্চিতভাবে এখনই কিছু বলা যাচ্ছে না। নির্বাচনে 1 মাস আছে, কিন্তু অনিশ্চয়তা যেন এখনো থেকে যাচ্ছে। আর তার সঙ্গে প্রথমবারের মতো এই জাতি দেখতে যাচ্ছে যে একই সঙ্গে 2টি নির্বাচন। আপনি কাকে নির্বাচিত করবেন তা যেমন বলবেন, পাশাপাশি জুলাই সনদ মানে পাস হবে কি হবে না সেটা আপনাকে জানাতে হবে। আর জুলাই সনদ কি কিছুই জানি না। যত ভোটার আছে আপনার আশেপাশে র্যান্ডমলি আপনি জিজ্ঞাসা করেন, ভাই জুলাই সনদ বুঝেন? বলবে যে আমি বুঝি না। যে জিনিসটা আপনি বোঝেন না তার জন্য সরকার কাছা বেঁধে নেমে গেছেন সেইটার পক্ষে ভোট দেন। 12ই ফেব্রুয়ারি যদি সত্যি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সেই নির্বাচন আসলে নিয়ন্ত্রণ করবে কারা বা কোন শক্তি? যেমন এর উত্তরে আমাদের সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আমারই একটি পডকাস্টে তিনি মন্তব্য করেছেন, এই নির্বাচন আসলে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। কেমন? আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে যান সেক্ষেত্রে দলীয় একটি নির্দেশনা থাকবে কোন দলকে ভোট দিতে হবে, বিএনপিকে নাকি জামাতকে। তো সেক্ষেত্রে ভোটের ফলাফলের ক্ষেত্রে একটি প্রভাব বিস্তার করবে আওয়ামী লীগের ভোটাররা। আবার যদি ভোট দিতে না যান, এক অর্থে নির্বাচন বয়কট করেন, সেক্ষেত্রে ভোটের উপস্থিতির হার একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আন্তর্জাতিক পরিমণ্ডলে, খুব স্বাভাবিক। কিন্তু আমি এই বিষয়টিকে, সাংবাদিক মাসুদ কামালের এই মন্তব্যটিকে অনেকখানি সমর্থন করি, মোটামুটি একমত। তবে বরাবরই আমি যে কথাটি বলে আসছি তা হচ্ছে, অন্যান্য আর সব নির্বাচনের মতোই এবারের নির্বাচনও নিয়ন্ত্রণ করবে বিদেশি শক্তি। সেটি যুক্তরাষ্ট্র হোক, ভারত হোক, ইউরোপীয় ইউনিয়ন হোক, বা জাতিসংঘেরও নানান ধরনের মন্তব্য হোক, যেভাবে হোক এখনও আমাদের নির্বাচনগুলো, আমাদের ভাগ্য বিদেশি শক্তির উপরে নির্ভরশীল। আপনাদের একটি বিষয় মনে করিয়ে দিই, 2024-এর 7 জানুয়ারির যে তুমুল বিতর্কিত এবং ন্যাক্কারজনক নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, তার 3 দিন পর 10 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন একটি বিবৃতি দিয়েছিল নির্বাচনকে মূল্যায়ন করতে গিয়ে। সেই বিবৃতিতে বড় সব রাজনৈতিক দল অংশ না নেওয়ায় নির্বাচনে দুঃখ প্রকাশ করা হয়েছিল এবং 7 জানুয়ারি নির্বাচনে হওয়া অনিয়মগুলোর পূর্ণাঙ্গ তদন্তের আহ্বানও তারা জানিয়েছিল। বিবৃতিতে কি বলা হয়েছিল, একেবারে কোট আনকোট, 7 জানুয়ারি ছিল রোববার, তাই সেখানে উল্লেখ ছিল যে গত রবিবার বাংলাদেশে যে সংসদীয় নির্বাচন হয়েছে ইউরোপীয় ইউনিয়ন তা লক্ষ্য করেছে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসনের ভিত্তিতে
ইইউ ও বাংলাদেশের যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব তা পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তারা কি বলেছিল? তারা বলছিল যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড মেনে অনুষ্ঠিত হয়নি বলে তারা মনে করে। এবং এই যে মানদণ্ড বলতে আন্তর্জাতিক মানদণ্ড বোঝানো হয়েছে, সেই মানদণ্ডের অন্যতম পরিমাপক কী ছিল? তারা যেটি বরাবরই সবসময় বলে আসছিল, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। অংশগ্রহণমূলক বলতে অন্তত বিশেষ বিশেষ বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ। তৎকালীন বাংলাদেশে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের যে দৌড়ঝাঁপ, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার যে পরামর্শ বা বিভিন্ন ধরনের আলোচনা, সেখান থেকে দুটো বিষয় ছিল। একটা হচ্ছে ওই নির্বাচনে যেভাবে হোক বিএনপি সহ অন্যান্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা, অথবা তা না করতে পারলে যাতে এ ধরনের নির্বাচন না হয়, সেটাই তো করা হয়েছিল। কিন্তু এখন এসে তারা কি বলছে? এখন এসে তারা সম্পূর্ণ ভুল পাল্টে দিয়ে আসছে। জাতিসংঘ থেকে শুরু করে পশ্চিমা রাষ্ট্রগুলো, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন, তারা কি বলছে যে আমাদের দৃষ্টিকোণে অন্তর্ভুক্তিমূলক অর্থ হচ্ছে বা অংশগ্রহণমূলক অর্থ হচ্ছে বাংলাদেশের সব সামাজিক দলের অন্তর্ভুক্তি। সামাজিক দল, রাজনৈতিক দল বলছে না। আগের অবস্থান থেকে সরে এসে নতুন কোনো ব্যাখ্যা, এমন প্রশ্ন করা হয়েছিল ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের যে প্রতিনিধিরা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন তাদের কাছে গত রোববার একটি অনুষ্ঠান শেষে। সেখানে প্রতিনিধি দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন ইয়াবস, তিনি বলছেন, অন্তর্ভুক্তিমূলক বলতে সব কিছু বুঝিয়েছি, নাগরিকদের ভোট দিতে পারা এবং গণনার স্বচ্ছতা। আর অংশগ্রহণমূলক হচ্ছে, আমরা সবাই জানি, দলের নিবন্ধন একটি বিষয়। এখন বলছে দলের নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলো একটি বিষয় ইনিয়ে বিনিয়ে বলছে। তবে তিনি বলছেন যে আমরা জানি বিষয়টি বাংলাদেশে ঐতিহাসিকভাবে একটি জটিল বিষয়, বিশেষ করে জাতীয় সমঝোতা ও বিচারের মতো বিষয়গুলো রয়েছে। আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না। নির্বাচনে ভোটার উপস্থিতি যদি এটি প্রভাব ফেলে তবে তা আমরা আমলে নেব। তারা একেবারে সুর চেঞ্জ করে দিল। এর আগে আপনাদের মনে আছে যে 2025 সেপ্টেম্বরের সম্ভবত 4 তারিখে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের গুইন লুইস, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গ এড়িয়ে এই নির্বাচন সম্পর্কে যে মন্তব্যটি করেছিলেন তা কেমন ছিল? তিনি বলছিলেন যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনকে সহায়তা ও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে। অর্থাৎ এখানে অংশগ্রহণমূলক শব্দটি নেই। পিটার হাস যখন না খেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছিলেন 7 জানুয়ারি নির্বাচনের আগে, তখন থেকেই একটি মন্তব্য আমি করে আসছি, যারা আমার ভিডিও নিয়মিত শোনেন নিশ্চয়ই খেয়াল আছে আপনাদের, বা এখনও বলি, পশ্চিমারা কখনো নিজের খেয়ে বনের মোষ তাড়ায় না। তারা যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছিল, এটির পেছনে অবশ্যই কোনো কারণ আছে। কারণগুলো তো পরে দেখা গেল তারা আওয়ামী লীগের পতন চায় বা আওয়ামী লীগকে হারাতে চায়। এখন যেমন তারা অংশগ্রহণমূলক নির্বাচনের সংখ্যা পরিবর্তন করেছে, তখন ধরে নিতে হবে এবারও বাংলাদেশের নির্বাচনে তাদের প্রভাব বিস্তার তারা করতে চাইছে, বিশেষ উদ্দেশ্য তাদের রয়েছে। একই কথা বলা যায় অবশ্যই ভারতের ক্ষেত্রেও। এখন কি ধরনের প্রভাব? জামাত সহ এনসিপি তারা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে, পর্যবেক্ষক দলের প্রতিনিধিদের কাছে বলেছে যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, আরও অনেক ধরনের অভিযোগ তাদের কাছে যাবে, তারা পর্যবেক্ষণ করবে এবং নিশ্চয়ই একটা মেকানিজম আছে। নির্বাচন একটি চাই, হয়তো এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, ভারত সবাই চায়, কিন্তু সেই নির্বাচনের রাষ্ট্রগুলো বা পশ্চিমা শক্তি বা এদিকে
ভারত যাই বলে না কেন, তারা তাদের মতো করে পছন্দসই দল যাতে নির্বাচনে জয়ী হতে পারে সে চেষ্টাই করবে। এবং আজকে বলবো আপনাদের খলিলুর রহমানের ইউএস সফর নিয়ে। ইউএস সফরে খলিলুর রহমানকে মোটামুটি পুরো ডোজ দিয়ে পাঠানো হয়েছে এবং একবারও কিন্তু বলা হয়নি যে আপনি গিয়ে ডক্টর ইউনূসকে এই সমস্ত কথাগুলো বলবেন। যেন ডিফ্যাক্টো মানে প্রধান উপদেষ্টা যেন খলিলুর রহমান, তাকে এমনভাবে ইউএস তাকে ট্রিট করছে। এখন প্রথমেই বলে দিই যে আমাদের ডক্টর ইউনূস অনেকগুলো লবিস্ট নিয়োগ করেছিলেন যে ইউএস এর কারোর সঙ্গে উনি বসবেন, কিন্তু কোনো লবিস্ট ফার্মই এই ব্যাপারে কাউকে সম্মত করতে পারেনি। কিন্তু খলিলুর রহমানকে তারা অ্যালাউ করেছে এবং তাদের যা বক্তব্য খলিলুর রহমানকে 7টি পয়েন্ট ধরে একদম পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে। তার আগের দিন জানেন আপনারা 36 পাতার একটা নোট দেওয়া হয়েছিল তাকে, যে আপনি এই নোটটা ভালো করে পড়ে নেবেন, পড়ে নিয়ে আপনার যা বক্তব্য সেই বক্তব্য আপনি বলবেন। সেই নোটটা দিয়েছিলেন জেমস গ্রিন, যিনি ইউএস সেনেট রিপ্রেজেন্টেটিভ। খলিলুর বলেছিলেন ইনি বেশ কড়া ধাঁচের মানুষ। এই নোটটা দেওয়ার পর কালকে যে আপনার মিটিংটা হয়েছে, সেই মিটিংটা হয়েছে, খলিলুর রহমান তো ছিলেন, আজ ছিলেন পল কাপুর, সার্জিও গোর, এলসন হুকার এইচ, পলিটিক্যাল সেক্রেটারি। না, এর সম্পর্কেই বলেছিলেন যে ইনি বেশ কড়া ধাঁচের মানুষ। এখন কি কি বলা হয়েছে পয়েন্টগুলো একটা একটা করে আমি বলে যাচ্ছি। সেটা হচ্ছে 1 নম্বর, ঢাকার যে আচরণ এবং ঢাকার যে ব্যবস্থাপনা, সরকার পরিচালনা, তাতে ইউএস প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করছে এবং ইউএস এর জন্য ডক্টর ইউনূস এবং তার সরকারকে কখনো মার্জনা করবে না এবং তাকে উপযুক্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা সেটা কিন্তু পরিষ্কার করা হয়নি। নাম্বার 2, বারবার সংকেত দেওয়া সত্ত্বেও, আশ্বাস দিলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। কি ব্যবস্থা? দেশের শাসন ব্যবস্থাকে সুস্থির করা এবং কন্ট্রোলে আনা যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু ডক্টর ইউনূস নেননি। এবার কেন নেননি সেগুলো কিন্তু পরের নোটে বলা হয়েছে। তারা বলেছেন যে চায়নার সঙ্গে আপনারা 3টে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করেছেন। এ সম্পর্কে আমরা যখন জানতে চাই তখন আপনারা আমাদেরকে ভুল তথ্য দিয়েছেন, যেটা অমার্জনীয় অপরাধ। ইউএসকে ভুল তথ্য দেওয়া হচ্ছে অমার্জনীয় অপরাধ, যেটা ক্ষমাহীন চোখে দেখছে ওয়াশিংটন। এখন এখানে চায়না ঢাকা যে সম্পর্ক, সেই সম্পর্কটা এই 3টে চুক্তির মধ্যে একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবং চায়না ঢাকা সম্পর্কে কি কি বলছেন ওরা, সেটাও আমি পরে আপনাদের বলছি। কি কি দিয়েছে? আপনারা বলেছিলেন যে এগুলো আগের সরকার করে গেছিল, আপনারা কিছু করেননি, কিন্তু কথাটা সর্বৈব মিথ্যে।
এই সমস্ত এমইউ আপনার সরকার করেছে এবং আমাদের হাতে তার সমস্ত তথ্য প্রমাণ আছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যখন আমরা ব্যবস্থা নেব, এই তথ্য প্রমাণগুলো তখন আমরা পেশ করব। তার মধ্যে কি আছে? স্ট্র্যাটেজিক্যাল কৌশল, যে অবাধ বিচরণের সুবিধা আপনারা করে দিয়েছেন এই স্ট্র্যাটেজিক্যাল কৌশলে, তার ফলে চায়না ওখানে স্বাধীনভাবে তার স্ট্র্যাটেজি সাজাচ্ছে, যেটা ভারত এবং ওয়াশিংটন কেউই সরল ভাষায় দেখছে না এবং কূটনৈতিক ভাষায় এটাকে বলে অমার্জনীয় অপরাধ। বেজিংকে 3টি সামরিক স্থাপনা, এর 3 নম্বর, বেজিংকে 3টি সামরিক স্থাপনা স্বয়ংক্রিয় যন্ত্রপাতি স্থাপনের জন্য চুক্তি করেছেন এবং সহযোগিতা করেছেন, যা ভারত এবং ওয়াশিংটনের ইন্দো প্যাসিফিক যে আপনার নীতি আছে, সেই নীতির পরিপন্থী। এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। দিল্লি ওয়াশিংটন দ্রুত এই জায়গা থেকে ঢাকা সরে আসুক, এটি চায়, এবং চায় সেটা দৃঢ়ভাবে চায় বলে ব্যাখ্যা করা হয়েছে। তিন নম্বর, ইন্দো প্যাসিফিক নীতিতে ঢাকাকে আরো আন্তরিক হতে হবে। ইউনূস এবং তার অংশীদাররা, এখানে অংশীদার বলতে ইউনূসের যে সংগঠনগুলো, জামাতি সংগঠন, আপনার গতি সংসদের যে দল, হ্যাঁ, ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, এনসিপি, তারা এবং অন্যান্য যে সন্ত্রাসবাদী দল, তারা এইটার একদম অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। এবং এই যে আমাদের যে নীতি আছে, ইন্দো প্যাসিফিক নীতি, সেই আপনাদের যে অংশীদারিত্ব, এই অংশীদারিত্ব অন্ধ, বধির এবং বিবেচনাহীন কাজ করে চলেছে, যার থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। এবং এই ব্যাপারে একটা ডিপ্লোম্যাটিক নোট ঢাকাকে পাঠানো হয়েছে। ইসলামিক জঙ্গিদের 17টা গ্রুপ ঢাকায় আশ্রয়, প্রশ্রয়, মদত, অর্থায়ন, তারপর স্টেট এবং নন স্টেট অ্যাক্টরের কাজ করছে। সমস্ত সাপোর্ট ইউনূস দিয়ে যাচ্ছে। এই ব্যাপারে বারবার সতর্ক করা সত্ত্বেও ইউনূস সরকার এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং কান দিচ্ছে না। ঢাকার সরকার সার্বভৌমত্ব চীনের কাছে বহু আগেই হারিয়ে ফেলেছে। ঢাকার যে সার্বভৌমত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব, সেটা বলছে ঢাকার সার্বভৌমত্ব অনেক আগেই চীনের কাছে হারিয়ে ফেলেছে। 5 নম্বর, এক অনিরাপদ দেশ বাংলাদেশ হয়ে উঠেছে, এক অনিরাপদ দেশ, শহর ত্রাসে পরিণত হয়েছে, যেখানে শান্তিপূর্ণ, ইনক্লুসিভ এবং সুষ্ঠু নির্বাচনের কোনো রকম আপনার কি লিখেছে, মানদণ্ডে উপনীত হওয়া যায় না। অর্থাৎ বলছেন অনিরাপদ শহরে পরিণত হয়েছে, যেখানে শান্তিপূর্ণ এবং ইনক্লুসিভ সুষ্ঠু নির্বাচনের মানদণ্ডে উপনীত হওয়া যায় না। 6 নম্বর,
মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু নির্যাতন, মব ভায়োলেন্স, বিচার বা বিভাগের স্বাধীনতা শূন্যের কোঠায় নেমে এসেছে, যা কোনো মতে বরদাস্ত করা হবে না। 16টি মানবাধিকার ইস্যু, 6 নম্বর পয়েন্ট, 16টি মানবাধিকার ইস্যু শূন্যের কোঠায় নেমে এসছে। ত্রাস ও ভীতির সঞ্চার, যেটা ভারত এবং ওয়াশিংটন এইটা দর্শকের ভূমিকায় আর বসে থাকতে পারবে না। ঢাকার কাছে কঠিন সময় আসছে। এটা কেবল আমাদের একার কথা নয়, ঢাকা বা ওয়াশিংটন এবং ভারতের যৌথ সিদ্ধান্ত। 7 নম্বর, ভারতকে কৌশলগত চাপে রাখার মানে এই নয় যে চীনকে সমৃদ্ধ করা। এতে ভারত ইউএস তাদের এই নীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ ইউএস এবং ইন্ডিয়া যৌথভাবে যে এই বিষয়ে কাজ করছে সেটা তারা বারবার মনে করে দিয়েছেন। এখন আপনারা ভাববেন যে একদিকে ট্যারিফ নিয়ে এত কিছু ট্রাম্প করছেন, আবার পাশাপাশি মার্কো রুবিও, জেডি ভান্স তারাও আবার একটা প্যারালালি একটা যোগাযোগ রেখে যাচ্ছে ভারতের সঙ্গে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এরাও ধরে নিয়েছে যে ট্রাম্প ইমপিচড হবেন, ভারতকে কাট করা যাবে না, চীনকে কাট করা যাবে না, রাশিয়া তার তেল বিক্রি করবে এবং ইউক্রেনে নতুন করে আবার যুদ্ধ শুরু করবে। কারণ আমেরিকা যা করেছে, আমাদের মালিক যা করেছেন, মালিক তো একেবারে ন্যাটোর তো গোষ্ঠীর পিণ্ডি পাকিয়ে দিয়েছেন। সেই ন্যাটো নিয়ে আমি পরে একটা ভিডিও করব, ন্যাটোটা নিয়ে। আর একটা ভিডিও করব, সেটা হচ্ছে বঙ্গোপসাগরে নতুন একটা নৌবন্দর হচ্ছে, সামরিক নৌবন্দর। সেটা ব্যাপারেও আপনাদের বলবো নেক্সট কোন একটা ভিডিওতে। আজকে এই যে আপনারা দেখছেন যে মার্কো রুবিও একরকম কথা বলছেন, ভারতের সঙ্গে যোগাযোগ করছে, ট্রাম্প আবার ওদিকে 5% ট্যারিফ বসানোর কথা বলছেন, একেবারে দুমদাম বকে যাচ্ছেন। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, মার্কিন কংগ্রেস, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান তিনজনেই বলে দিয়েছিল যে আপনি এখন আর কোনো রকম টুইট করবেন না, ভারতের বিরুদ্ধে কোনো রকম মুখ খুলবেন না। কিন্তু মালিক তো মালিক আবার একটা ছেড়ে দিয়েছেন, ভারত মোদিজি আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমায় খুশি করতে পারেননি, তিনি এখন ইউএস থেকে তেল কিনে যাচ্ছেন, তাই আমি তার উপরে 500% ট্যারিফ চাপাবো। এতে কি হচ্ছে? ইউএস এর সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে। ইউএস জানে যে বহু বছর বাদে আমাদের সঙ্গে সম্পর্কটা একটুখানি ঠিক হয়েছে, তাই আমাদের যদি করতে হয় তাহলে এমন কিছু করে দেখাতে হবে যেটাতে ভারত সন্তুষ্ট হয়। ভারত যেটা বরাবরই চাইছে যে বাংলাদেশ থেকে পা তোলো। তাই এই সামন্তরাল একটা প্রশাসন দুদিকে চলছে, একদিকে হচ্ছে ট্রাম্প আর তার কয়েকজন সঙ্গী সাথী, আর বাকিটা হচ্ছে পুরো ইউএস কংগ্রেস, ইউএস ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এবং আপনার মার্কো রুবিও, জেডি ভান্স। আর এরা জানে, মার্কো রুবিও, জেডি ভান্স জানেন যে ইমপিচ হলে পরে তাহলে জেডি ভান্স হবেন পরবর্তী রাষ্ট্রপতি। তাহলে পরবর্তী রাষ্ট্রপতিকে দাঁড় করাতে গেলে এখন থেকে ভারতের সঙ্গে কাজ করতে হবে, যাতে ভারতের সঙ্গে যে সম্পর্কটা ট্রাম্প নষ্ট করেছেন সেই সম্পর্ক যাতে পুনরুদ্ধার করা যায়। তাই এখন বাংলাদেশের ব্যাপারে তারা উঠে পড়ে লেগেছে। এটা হলো মোদ্দা ব্যাপার। তবে এই যে সমস্ত আলোচনাটা হয়েছে, এই আলোচনার মধ্যে ইউনূস সম্পর্কে কোনো রকম মন্তব্য করা হয়নি। শুধু বলা হয়েছে ইউনূস, ওদের খলিলুরকে বলে দেওয়া হয়েছে
যে ভারত এবং ওয়াশিংটন চায় দ্রুততম এই সময়ের মধ্যে এইগুলো ঠিক করতে। যদি না হয় তাহলে ডক্টর ইউনূসকে, সরকার প্রধানকে এবং সরকারের অন্যান্য যারা আছে অংশীদারগণ, তাদেরকে চরম শাস্তি পেতে হবে, এবং সেটা খুব বেশি দূরে নয়। কারণ যা হচ্ছে, ইউনূসের কিন্তু খাল খিঁচে দেবে, এইটুকু বলা যায়। ভারতও খিঁচবে, আমেরিকাও খিঁচবে। যদি ভারত তুলে না আনে তাহলে এবারে আমেরিকা তুলে নিয়ে যাবে, এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। আর সেক্ষেত্রে ভারত আমেরিকাকে বেস ইউজ করতে দেবে, যে তোমার হেলিকপ্টার নিয়ে এসো, আমার বেসে নামাও, নয়ডায় নামাও, নয়ডা থেকে তুমি তুলে নিয়ে যাও, গিয়ে ঢাকা থেকে তুলে নিয়ে এসো। তাহলে ভারত ঢুকলো না, পার্শ্ববর্তী রাষ্ট্র ঢুকলো না, যে বসিয়েছিল ইউনূসকে বসিয়েছিল ইউএস এসে, নেভি সিল এসে বুটস অন গ্রাউন্ডস করে নেপথ্যে চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে যাবে। আর এটা ইউএস এর কাছে কোনো সমস্যাই নয়। এটা পৃথিবী একবার দেখে নিয়েছে, ট্রাম্প দেখিয়ে দিয়েছে। ট্রাম্পের দেখানো পথে হেঁটে মার্কো রুবিও এবং জেডি ভান্স এই কারবারটি করতে চলেছেন। এটা হচ্ছে, আমি কালকে বলেছিলাম রেড সিগন্যাল, অনেকে দিয়ে দিয়েছে গ্রিন সিগন্যাল, আমায় লিখেছেন গ্রিন সিগন্যাল। তো যারা লিখছে তারা ওই বিশ্ব রাজনীতির বও জানে না, তাদের জীবনটা থেমে আছে ইউটিউব আর ফেসবুকে, বাকিটা তাদের কাছে একটা অজানা পৃথিবী। ফলে রেড সিগন্যাল না সবুজ সিগন্যাল, এটা কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আপনাদের যে এত কৌতূহল ছিল যে খলিলুর কি বার্তা দিয়ে এলেন, খলিলুর একটা সাংঘাতিক বার্তা নিয়ে এলেন। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যৌথভাবে কোনো একটা বড় রকমের অ্যাকশন নিতে যাচ্ছে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতের ভূমি ব্যবহার করতে দেওয়া, এটি হলো মূল কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আমি সকালবেলাতে আপনাদের আর একটা খবর দেবো, সেটা হচ্ছে এই যে নৌবাহিনী নৌ বন্দর একটা তৈরি হবে, সেটা কারা কারা ব্যবহার করবে, কারা তৈরি করবে, কত টাকা খরচা পড়বে, কত দিন লাগবে, সে ব্যাপারে ডিটেল দেব। আর এই নৌবন্দরটা শুরু হচ্ছে যেটা, সেটা বঙ্গোপসাগরে একটা স্বাধীন জায়গায়, মানে দ্বীপ তৈরি করে সেখানে করা হবে কৃত্রিমভাবে, এবং সেখানে 24টা আপনার থাকবে। যাই হোক, আমার কাছে কিছু খবর আছে, আমি খুব দ্রুত বলবো। তার আগে একটু বলতে চাই যে আপনারা আজকে নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন যে আজকে বরিশালে সুজনের, মানে সুশাসনের জন্য নাগরিক সুজনের বদিউল আলম মজুমদার, সেখানে সুজন বরিশাল শাখার সাথে একটা মিটিং করেছেন এবং তারপরে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন, আমি তার মানে একটা পত্রিকার হেডলাইন থেকে বলছি যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যেখানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং এই বদিউল আলম মজুমদার নিজেও এই ডক্টর ইউনূসের যে টোটাল গ্যাংটা রয়েছে তার একজন সদস্য। তো বদিউল আলম মজুমদার আজকে বরিশালে কেন বলছেন যে এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়? বর্তমানে তো কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নেই, তাহলে কি সুষ্ঠু নির্বাচন হবে না বলে আশঙ্কা করছেন তিনি, এবং তার এই আশঙ্কার কথাও তিনি বলেছেন। এবং মানে এই নির্বাচন হবে কিনা সেটা নিয়েও তিনি কথা বলেছেন। তো ইউনূস শিবিরের ভেতরের একজন যখন বলেন এই নির্বাচন হবে কিনা, কিংবা এই সুষ্ঠু নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার, তখন আমরা কি মেসেজ পাই? এদিকে আমাদের বাংলাদেশে আমেরিকান যে নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি এসেছেন এবং এসেই তিনি তার তৎপরতা শুরু করেছেন এবং যতদূর জানি যে তিনি 3জন সুশীল সমাজের 3জনের সাথে আজকে মিটিং করেছেন। তার মধ্যে একজন আবার উপদেষ্টা পরিষদের সদস্য, বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য। তো তাদের সাথে তিনি মিটিং করেছেন। কি নিয়ে কথা বলেছেন আমি এখনো ঠিক জানি না, কিন্তু আমার ধারণা এই
আসন্ন নির্বাচন নিয়েই তিনি কথা বলেছেন। আবার ঠিক একই সাথে আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী ভারতের সাথে আমেরিকার একটা সম্পর্কের টানাপোড়েন চলছে এবং ট্রাম্প মৌখিকভাবে অনুমতি দিয়েছেন যে ভারতের উপরে ট্যারিফ 50% এখন আছে, সেটাকে নাকি 500% করা হবে। তো এই অবস্থায় ভারতের যে নবনিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গার, তিনি গতকাল দূতাবাসে একটি বক্তৃতা করেছেন এবং তিনি বক্তৃতায় বলেছেন যে আমেরিকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হলো ভারত এবং তারা একটা প্রযুক্তি কেন্দ্রিক একটা জোট করেছে রিসেন্টলি, প্যাক্স সিলিকা। এই প্যাক্স সিলিকায় তারা এখন ভারতকে চাইছে যে ভারত এখানে জয়েন করুক এবং সার্জিওগার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে তিনি ট্রাম্পের সাথে পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন, তিনি ট্রাম্পের খুব ঘনিষ্ঠ এবং তিনি দেখেছেন যে মোদি আসলেই ট্রাম্পের খুব ক্লোজ ফ্রেন্ড। তিনি আরো বলেছেন যে দুইটা বন্ধুর সাথে কখনো কখনো অনেক বিষয়ে মতপার্থক্য হয়, মনোমালিন্য হয়, কিন্তু তাই বলে বন্ধুত্বটা শেষ হয়ে যায় না। সো এই সার্জিও গারের এই অবস্থানটা, যখন আমরা ট্যারিফের এই 500% ট্যারিফ নিয়ে আমরা একটু টেন্স ছিলাম যে সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, ঠিক সেই সময় সার্জিও গারের এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এদিকে আমাদের বদিউল আলম মজুমদারের কথা এবং আমাদের যে ব্র্যান্ড ক্রিস্টেনসেন আসছে যে নব রাষ্ট্রদূত, এদিকে একমাত্র বিএনপি ছাড়া বাংলাদেশে এখন আর কেউ নির্বাচন যে একদম করতেই হবে, চাইতেই হবে এমন ভাবসাব কিন্তু দেখা যাচ্ছে না। মাঠ পর্যায়েও যতটা তৎপরতা থাকার কথা ছিল কিংবা নির্বাচন কমিশনের কার্যালয়ে যতটা তৎপরতার কথা ছিল, সেগুলো কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। সুতরাং এখন যে টেনশন যেটা, সেটা হলো যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা। এটা নিয়ে আমি কিন্তু বলছি একটা অনিশ্চিত নির্বাচন। এই কথাগুলো বলার একটা কারণ হলো যে আজকে আমার একটা সূত্র আছে যে আমেরিকান এক্স ডিপ্লোম্যাট, তিনি এখন রিটায়ার করেছেন, তার বয়স প্রায় 70। তো তিনি তার সাথে বিভিন্ন আমেরিকার কূটনৈতিক অবস্থান সম্পর্কে আমি মাঝে মধ্যেই কথা বলি। তো তিনি সবসময় কূটনীতির ভাষায় কথা বলেন, হ্যাঁ, যে মেবি হতে পারে, যেটা হয় অ্যানালিসিস। কিন্তু আজকে তিনি একদম সরাসরি বললেন যে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না। তো আমি একটু সারপ্রাইজড হলাম, কারণ এইভাবে একদম স্পেসিফিক এই ভাষায় কথা বলে না। তো আমি বাংলাদেশে আমেরিকান লবির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক মেনটেন করে এরকম দু একজনের সাথে আজকে যোগাযোগ করেছি। সবাই কিন্তু আকারে ইঙ্গিতে ওভাবেই বলেছে যে সম্ভবত 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না। এবং একজন বললেন যে 20শে জানুয়ারির পর থেকে অনেক কিছু ঘটতে থাকবে, আপনারা জাস্ট অপেক্ষা করেন। এবার আমি একটু গোয়েন্দা সংস্থার লোকজনদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করলাম। তারা আমাকে কয়েকজন বললো যে স্যার, কি হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে, আমরা কোনো কিছু ট্রেস করতে পারছি না। আমাদের এই মুহূর্তে নির্বাচনী তৎপরতা, নির্বাচন নিয়ে কাজ করার কথা, কিন্তু আমাদের যেসব অ্যাসাইনমেন্ট দিচ্ছে তার সাথে নির্বাচনের তেমন কোনো সম্পর্কই নাই। সুতরাং আমরা ঠিক এই মুহূর্তে বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে। তো এইটা আমার কাছে মনে হলো যে এই নির্বাচন করে ফেলার জন্য যে বিএনপির পক্ষ থেকে একটা তাড়াহুড়া দেখা যাচ্ছে। এমনকি এখন জামাত ইসলামও আর নির্বাচনের ব্যাপারে অত আগ্রহী না। জামাতের একজন নেতা বললেন যে আগে যেসব সচিব টচিব আমাদের দেখলে একেবারে দাঁড়ায় পড়তো, সালাম দিত, তারা এখন যেন আমাদের চেনেই না। পুরো প্রশাসনটাই এখন বিএনপির পক্ষে কাজ করছে এবং এইভাবে যদি প্রশাসন যদি পক্ষপাতদুষ্ট হয়ে যায়, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে, তাহলে ওই নির্বাচনে আমরা যাব কিনা এটা আমাদের ভাবতে হবে। আর বাংলাদেশের ইলেকশন নিয়ে যখন অনিশ্চয়তা, তখন আমি একটু আন্তর্জাতিক একটা বিষয় বলবো যে আপনার ইরানের একটা সাম্প্রতিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন। গত 2-3 সপ্তাহ ধরেই সেখানে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। যে আন্দোলনটা অনেকেই বলছে যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সেই রেজিম চেঞ্জের আন্দোলন, এবং এই আন্দোলনটা বেশ সিরিয়াস হয়ে গেছে এবং আমরা ভিডিও দেখেছি যে যারা বিক্ষোভ করছে বর্তমানের সরকারের বিরুদ্ধে, তাদের হাতে অস্ত্র দেখা গেছে এবং বলা হচ্ছে যে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা নাকি এইসব অস্ত্র সরবরাহ করেছে। তো এই এবং
এই বিক্ষোভগুলো অনেকগুলো শহরে ছড়িয়ে পড়েছে এবং সেই থেকে যেভাবে আমরা নিউজ পাচ্ছিলাম তাতে মনে হচ্ছিল যে ইরানের যিনি প্রধান খামেনি যে কোনো সময় হয়তো ইরান থেকে চলে যাবেন। কিন্তু আজকে একটা ভিডিও দেখলাম যে আজকে ইরানের সরকার সমর্থকরা রাজপথে নেমেছে, লক্ষ লক্ষ লোক বিভিন্ন শহরের রাজপথে নেমেছে এবং আজকে কিন্তু এই আন্দোলনকারী যারা বিক্ষোভকারী জেনজি তাদের কিন্তু আজকে তেমন দেখা যায়নি। সুতরাং এই যে জিনিস, এটা আমি কেন বলছি সেটা বলি যে একটা সরকার, তার প্রধান শক্তি হলো তার রাজনৈতিক সংগঠন এবং এই ইরানে যখন রাজনৈতিক সংগঠন সরকারের পক্ষে সমর্থনে নেমেছে তখন কিন্তু আবার পুরো সিনারিও কিন্তু আর আগের মতো একদম ওয়ান সাইডেড নাই যে সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। এদিকে আমেরিকা আবার আক্রমণের কথা ভাবছে, তারা আক্রমণ করবে কিনা বিষয়টা জটিল হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের এই গত বছরের আগস্ট মাসে আমরা কিন্তু আওয়ামী লীগকে মাঠে দেখি নাই এবং খুব পরিকল্পিতভাবেই আওয়ামী লীগ যেন মাঠে না নামে সেই ব্যবস্থা করেছে এবং সেখানে আমরা একদিকে দেখছি ইরানের সরকারের সমর্থক যে স্পেশাল রিপাবলিকান গার্ড আছে তারা নামছে, আর আমাদের সেনাবাহিনী তারা কিন্তু নামেনি এবং জেনারেল ওয়াকার একদম শেষ রাত পর্যন্ত কিন্তু মানে মিসলিড করেছেন শেখ হাসিনা সরকারকে। দল যখন বলেছে তারা সমাবেশ করতে চায়, তারা রাজপথে নামতে চায়, তখন এই ওয়াকার এবং অন্যান্যরা শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছিল যে রাজপথে নামলে প্রচুর ব্লাডশেড হবে, আপনি আওয়ামী লীগের সবাইকে ঘরে রাখেন, আই উইল টেক কেয়ার বলে জেনারেল ওয়াকার পুরা গেমটা তার হাতে নিয়ে নিয়েছে আওয়ামী লীগের বাইরে। আওয়ামী লীগ আজকে যখন ইরানের এই ঘটনা দেখবে কিংবা আজকে যখন আত্মমূল্যায়ন করে, তারা কি বুঝতে পারে যে সেদিন রাজপথে আওয়ামী লীগের অনুপস্থিতিটাই এই ষড়যন্ত্র, এই ওয়াকার ইউনূস এদের যে ষড়যন্ত্র সেটাকে বাস্তবায়নে সহায়তা করেছিল? এর থেকে সব সরকারের জন্য, সবার জন্য টেক হোম মেসেজ হলো যে রাজনৈতিক সরকারের প্রধান ক্ষমতার উৎস হবে তার রাজনৈতিক সংগঠন। আমলা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,